আজকে 25 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে চীন কিন্তু তার সমস্যার সমাধান করেছে এবং আমেরিকা কিন্তু তার সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে এবং যার ফলাফল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এমনিতে যেটা ন্যাশনাল সিকিউরিটির হিসাব, সেটা কি আসলে ন্যাশনাল সিকিউরিটির হিসাব হচ্ছে যে কে যুদ্ধে জিতেছে। তো গত 1500 বছর না হলো 1127 পরে ধরা হয় যে শ্বেতাঙ্গরা কোনো যুদ্ধ হারে নাই আসলে। সুতরাং এখন পর্যন্ত শ্বেতাঙ্গরাই হচ্ছে এই পৃথিবী কন্ট্রোল করে, বিকজ দে ওয়ান ওয়ার্স অ্যান্ড উই হ্যাভ নেভার ওয়ান ওয়ার্স অর ব্যাটলস। আসল কথা হচ্ছে এইটা। এবং আপনি ব্যাটল যদি জিততে হয় তাহলে আপনার অনেক কিছু লাগবে। আপনার আসলে অভ্যন্তরীণ ব্যবস্থা যদি অত্যন্ত এফিশিয়েন্ট না হয় তাহলে আপনি ব্যাটল জিততে পারবেন না, বিশেষ করে আরেকটা শক্তিশালী রাষ্ট্রের সাথে। পাকিস্তান এইবার করেছে সেটাকে বলা হচ্ছে কিল চেইন। কিল চেইন হচ্ছে সেন্সর থেকে গোলাটা লাগা পর্যন্ত পুরো যে জিনিসটা, পুরো প্রসেসটা এআই করছে, এখানে কোনো মানুষ নাই। এবং ফলে ওই রাফায়েলকে কিন্তু ফেলে দিয়েছে জেটেন দিয়ে। সুতরাং ভবিষ্যতের যে যুদ্ধ হতে যাচ্ছে সেই যুদ্ধে কিন্তু কোনো মানুষ থাকবে না। সুতরাং যেখানে মানুষ থাকবে না তার মানে আপনাকে ওই সিস্টেম বানানোর ক্ষমতা আপনার থাকতে হবে। বলি যে আমাদের কি থ্রেটস কি আছে, আমাদের ঝুঁকি কি, যে কোনো দেশের জন্য ঝুঁকি কি। ঝুঁকি হচ্ছে টেরোরিজম, ভায়োলেন্ট এক্সট্রিমিজম, ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন। আমাদের এখানে ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন আছে, গোল্ড, ইয়াবা, নার্কোটিক্স, সমস্ত ব্যাপার আমাদের এখানে আছে। আমার ভাই হাসিন যেভাবে মাথা নাড়তেছে সেই সম্পর্কে জানে এই বর্ডারগুলোতে কি হচ্ছে। দেন আমরা টেরোরিজম এবং ভায়োলেন্ট এক্সট্রিমিজম নিয়ে আগে জানি। এরপর আসে আমাদের হস্টাইল নেশন স্টেটস। তাহলে হস্টাইল নেশন স্টেটস আমাদের দুই দিকে যে দুইটি রাষ্ট্র আছে, আমরা বলতে পারি, কূটনীতিক হিসাবে একটা কথা আছে যে কূটনীতিক যখন বলে যে আপনাকে আমি আগামীকালকে দোজখে মধ্যাহ্ন ভোজের জন্য আমন্ত্রণ করলাম, তখন নাকি আরেকজন বলা ধন্যবাদ। তো এইভাবে সুন্দর করে কথা বলতে হয়। সুতরাং ভারত সম্পর্কে আমাকেও সুন্দর করেই কথা বলতে হবে। তো ভারত এবং মিয়ানমার যারা আছে আমাদের দুই পাশে, তাদের অনেক কার্যক্রমে কিন্তু আমাদের মনে হয় যে ওনারা আমাদের প্রতি হস্টাইল। ওনারা হস্টাইল কিনা আমি জানি না, তবে কার্যক্রমে আমাদের মনে হয়, সেই জন্য সেই অবস্থা আমাদের আছে। ওকে, নেক্সট আমরা সাইবার থ্রেটস আছে, ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, স্মাগলিং আছে। এরপরে আসেন যে আমাদের কিন্তু এনভায়রনমেন্টাল প্রবলেম আছে, আমাদের আর্থিক প্রবলেম আছে, এগুলো জিয়া সব বলতেছিলেন। আমাদের এখানে গত বছর যে ফেনীতে যেই বন্যাটা হলো তাতে আমাদের লস ছিল 14,000 কোটি টাকা। আমাদের একটা যখন ফ্লাড হয় তখন আমরা 20,000, 40,000, 50,000 কোটি টাকা করে আমরা লস করি। এই যে লসটা এটিকে কিন্তু কেউ কাউন্ট করে না, এই লসটা কিন্তু কাউন্ট হয় না। সো এটাও কিন্তু আমাদের একটা সমস্যা। এখন আমি আজকের থেকে 31 বছর আগে আমার প্রথম পোস্টিংয়ে যাই বেজিংয়ে। তো বেজিংয়ে যখন যাই তখন আমরা দেখা শুরু করি যে বেজিংয়ে, এবং তারপরে আমি ওয়াশিংটন ডিসিতে যাই 97 সালে। তো আমি ওই সময় থেকে খুবই ইয়াং জুনিয়র ডিপ্লোম্যাট ছিলাম, কিন্তু আমি যেটা অবজার্ভ করার চেষ্টা করতাম যে পাওয়ার কিভাবে এক্সারসাইজ হয়, অর্থাৎ বেইজিংয়ের কমিউনিস্ট পার্টি কিভাবে পাওয়ার এক্সারসাইজ করে, কিভাবে তার ক্ষমতার চর্চা করে, কিভাবে সে তখন কিন্তু জাস্ট উঠছে, সে তখন কিন্তু বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছে, সে কিভাবে আকর্ষণ করে, এগুলো নানান জিনিস আমি দেখার চেষ্টা করতাম। আমরা চেষ্টা করতাম একটা বিদেশে গেলে তাদের অভ্যন্তরীণ ব্যবস্থাটাকে বোঝার। কারণ আমি দেখলাম যে তখন আমরা চেক করতাম যে চীনের অভ্যন্তরীণ ব্যবস্থা এবং আমেরিকার অভ্যন্তরীণ ব্যবস্থার মধ্যে কি কি পার্থক্য আছে, এবং আমরা তখন যেই পার্থক্যগুলো দেখেছি আজকে 25 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে চীন কিন্তু তার সমস্যার সমাধান করেছে এবং আমেরিকা কিন্তু তার সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে, এবং যার ফলাফল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এমনিতে যেটা ন্যাশনাল সিকিউরিটির হিসাব, সেটা কি আসলে ন্যাশনাল সিকিউরিটির হিসাব হচ্ছে যে কে যুদ্ধে জিতেছে। তো গত 1500 বছর না হলো 1127 পরে ধরা হয় যে শ্বেতাঙ্গরা কোনো যুদ্ধ হারে নাই আসলে।
সুতরাং এখন পর্যন্ত শ্বেতাঙ্গরাই হচ্ছে এই পৃথিবী কন্ট্রোল করে, বিকজ দে ওয়ান ওয়ার্স অ্যান্ড উই হ্যাভ নেভার ওয়ান ওয়ার্স অর ব্যাটলস। আসল কথা হচ্ছে এইটা। এবং আপনি ব্যাটল যদি জিততে হয় তাহলে আপনার অনেক কিছু লাগবে। আপনার আসলে অভ্যন্তরীণ ব্যবস্থা যদি অত্যন্ত এফিশিয়েন্ট না হয় তাহলে আপনি ব্যাটল জিততে পারবেন না, বিশেষ করে আরেকটা শক্তিশালী রাষ্ট্রের সাথে। একটু আগে আমি একটা জিনিস করছিলাম যে পাকিস্তান এইবার করেছে সেটাকে বলা হচ্ছে কিল চেইন। কিল চেইন হচ্ছে সেন্সর থেকে ওই গোলাটা লাগা পর্যন্ত পুরো যে জিনিসটা, পুরো প্রসেসটা এআই করছে। এখানে কোনো মানুষ নাই, কোনো মানুষ ইনভলভমেন্ট নাই, এবং ফলে ওই রাফায়েলকে কিন্তু ফেলে দিয়েছে জেটেন দিয়ে। সুতরাং ভবিষ্যতের যে যুদ্ধ হতে যাচ্ছে সেই যুদ্ধে কিন্তু কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না। সুতরাং যেখানে মানুষ থাকবে না তার মানে আপনাকে ওই সিস্টেম বানানোর ক্ষমতা আপনার থাকতে হবে। একটা মজার জিনিস হচ্ছে যে প্রযুক্তি এমন একটা জিনিস যে প্রযুক্তি চেঞ্জ হয় না। একবার যদি আপনি দুইজন মানে a+b² জানেন তাহলে a+b² ওইটাই হয়। সুতরাং প্রযুক্তি একবার শিখতে পারলে কিন্তু আপনি এগিয়ে গেলেন, এবং এটা কিন্তু আপনাকে শিখতে হবেই, আপনার কিন্তু কোনো আর চয়েস নাই। এখন যেটা ভবিষ্যতের যেই অবস্থা সেখানে যদি আমরা চিন্তা করি, যেহেতু আমরা এআই ফিল্ডে যাচ্ছি, তাহলে আমরা এবার আসি যে আমাদের দেশের কী কী অবস্থা আমার চোখে পড়েছে। 1921 সালে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা চিঠি পাঠায় লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়ের কাছে 1921 সালে। সেখানে বলা হয় যে প্রথম মহাযুদ্ধে যে ব্রিটিশ সোলজাররা যুদ্ধ করছিল তারা অপুষ্টিতে ভুগছিল, অর্থাৎ 14 থেকে 18 যারা যুদ্ধ করছিল তারা অপুষ্টিতে ভুগছিল, এবং সেই জন্য সেই সময় থেকে তখন বলা হয় যে দুপুরের লাঞ্চ স্কুলে দেওয়া হবে। এই দুপুরের লাঞ্চ সিস্টেমটা শুরু হয় সেই সময় থেকে, সো দ্যাট দে ক্যান ফাইট আ ওয়ার। এখন আমরা আসি আমাদের দেশের অপুষ্টির অবস্থায়। আমাদের দেশের যে স্টান্টিং আছে, আমাদের দেশের যে অপুষ্টি আছে, তার জন্য তার যে ব্রেইনের কগনিটিভ তার যে ক্ষমতা নিচু, সেই অবস্থা যদি থাকে তাহলে আপনি কিল চেইন বানাবেন কিভাবে? তার মানে আপনার সবকিছু কিন্তু আটকানো কিন্তু ওই জায়গায়। তার মানে আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার প্রাইমারি এডুকেশন ইজ হরেবল। আপনি চিন্তা করা একটা দক্ষতা তৈরি করার চেয়ে চিন্তা করার ক্ষমতা ধ্বংস করে দেন মুখস্থর মাধ্যমে। আপনি বিশ্লেষণ করতে শেখান না, আপনি অবজেক্টিভ অ্যানালিসিস করতে শেখান না, আপনি প্রবলেম সলভিং শেখান না, প্রবলেম চিন্তা করতে যে মজা লাগে সেটা শেখান না। আপনার এখানে ফুড প্রবলেম, আপনার এখানে এনভায়রনমেন্টাল প্রবলেম, আপনার এখানে এই বাংলাদেশে ঢাকা শহরে আমি একবার দেখেছিলাম যে এখানকার যে বড় বড় স্কুলগুলো আছে, দেখবেন যে স্কুলগুলো সব মেইন রোডের কাছে। মেইন রোডের কাছে থাকার কারণে তারা এয়ার পলিউশন হয়। সেখানে কিন্তু আমাদের 12 বছরের বাচ্চা যেগুলো আছে তাদের 40% রেসপিরেটরি প্রবলেম আছে, এবং রেসপিরেটরি যদি প্রবলেম থাকে ঢাকা শহরের বাচ্চারা যারা হচ্ছে কি একেবারে টপ অফ দ্য মানে দে আর দ্য ক্রিম, তাদের যদি 40%, তাহলে সেটার কি ইম্প্যাক্ট হয় তার ব্রেনের উপরে? আমরা কিন্তু এগুলো নিয়ে কেউ কথাই বলি না। এখন আমি এখানে বলবো যে বাংলাদেশের এই যে কথা বলি না বা এগুলো নিয়ে করতে পারি না, তার জন্য সবচেয়ে বড় সমস্যা আমাদের এইটা। অন্যরা যেটা বলেছে আমি সেটা না পুনরাবৃত্তি করব না, আমার চোখে এটা অন্য জিনিস। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের অভিজাত সম্প্রদায় একটা উট পাখির প্রবণতা আছে। ওনারা কোনো কগনিটিভলি কোনো প্রবলেমকে ডিল করতে চান না। আমি আপনাকে দুটো উদাহরণ দিব। প্রথম উদাহরণ, আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে গেলাম, সেখানে এই বর্তমান সরকারের অনেক উপদেষ্টারা ছিলেন, সবাই অনেক ওই যে কমিশন চেয়ারম্যানরাও ছিলেন। তো সেখানে আসিফ নজরুল সাহেব ওইটা বললেন যে আপনারা যে বলতেছেন যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, তো উনি হবে 2 বার, তারপরে উনার ওয়াইফ হবে 2 বার, তারপরে মেয়ে হবে 2 বার, ছেলে হবে 2 বার। 40 বছর কিন্তু কেটে গেছে। প্রবলেমটা কি সলভ করেন? কেউ ওই প্রবলেম নিয়ে কথাই বললেন না, চুপ করে মনে করলেন, হেঁটে চলে গেলেন, উট পাখির মতো এড়িয়ে গেলাম, এটা সলভ হয়ে গেল। এটা তো সলভ হয়নি, এটা তো প্রবলেম আছে। আমি কিন্তু আবার আমরা কিন্তু কোনো কারো স্বার্থ দেখে কথা বলছি না, আমরা বলছি যে যদি আপনার সমস্যাটা সমাধান করবেন কিভাবে। আমি গত বছর 2-1 ধরে মিনিমাম হবে, আমি একটা কথা বারবার বলে যাচ্ছি,
সেটা হচ্ছে যে হাবিব ভাই এখানে আসেন, গ্রেট এক্সাম্পল অফ আ পলিটিশিয়ান উইথ ইন্টিগ্রিটি, যেটা হি ইজ এ মাইনরিটি বাট উই থিঙ্ক। আমি যে কথাটা বলতে চাই সেটা হইল যে পলিটিক্যাল পার্টিকুলার পলিটিক্যাল ইকোনমিটা কোথায়, পার্টির তৃণমূল কর্মী কিভাবে তার জীবিকা নির্বাহ করে, তার যে জেলা এবং বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের নেতারা এবং কর্মীরা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে। তাদের যদি জীবিকা নির্বাহ করার জন্য দুর্নীতি ছাড়া আর কোনো পথ না থাকে তাহলে তারা যাবে কোথায়? তো তাহলে এখন আপনি আবার গণতন্ত্র করবেন, ইলেকশন করবেন, ইলেকশন করার পরে তো আবার দুর্নীতি শুরু হবে। সো সলভ দিস প্রবলেম, লেট আস সলভ দিস প্রবলেম। আমি এক একটা এমপির কত টাকা লাগবে, আমরা তাজ হাসমি সাহেবের সাথে গত প্রোগ্রামে এটি কথা বলছিলাম, কত টাকা লাগবে যদি বলি যে আপনি খালি এই টাকাটাই নেবেন আর অন্য কোনো টাকা নিতে পারবেন না? কত, 4 কোটি, 3 কোটি, 2 কোটি হবে? মানে আমাদের কিন্তু এই চিন্তাগুলো করা দরকার আছে। আমাদের কিন্তু চিন্তা করা দরকার আছে যে বড় বড় এই পার্টিগুলা চলবে কি করে, এই পার্টিগুলার খরচটা আসবে কোত্থেকে। এই খরচটা যখন উনি নিবেন বড় লোকের থেকে, সেই বড় লোক ওইটার 5 গুণ উঠাই নিবে। এই জন্য আমি এই যে হাবিব ভাই এখানে আছেন, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্র অ্যান্টি পিপল, তারা সব তাদের অলিগারদের হাতে অর্থনীতিটা উঠায় দেয়। 4টা রাষ্ট্র খালি দেয় না পৃথিবীতে, তার নাম হচ্ছে কিউবা, নর্থ কোরিয়া, ভিয়েতনাম অ্যান্ড চায়না। এই 4টা রাষ্ট্র, বাকি সব রাষ্ট্র একই কথা। এটা আপনি ব্রিটেনে বলেন, ইউকে, এভরিওয়্যার দে জাস্ট give this economy to the rich people. সুতরাং আপনি মনে রাখবেন যে এই ক্যাপিটালিজম যতদিন থাকবে আপনার এই পৃথিবী কিন্তু আর থাকবে না। সুতরাং ক্যাপিটালিজমেরও কিন্তু অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে নিয়ে আমরা কেউ কথা বলতেছি? নো, উই আর নট, আমরা এগুলো নিয়ে কথা বলছি না। সুতরাং যতদিন ধরে ওই বড় লোকের হাতে অর্থনীতি থাকবে ততদিন ধরে আপনি কিভাবে ভাবেন যে আমাদের বাচ্চাদের কি হইলো না হইলো তাতে কেয়ার করবে? এই যে আহত ছেলেপেলেরা যে আসলো, ছেলেরা যে চলে গেল, ওদের কেয়ার কেন করবে অলিগার? ওয়াই? গিভ মি ওয়ান রিজন। নো, হইতে পারে না।